লন্ডন ক্লিনিক থেকে 17 দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্থানীয় সময় শুক্রবার রাত 9টায় তার ছেলের বাসায় নেওয়া হবে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি জানান, খালেদা জিয়াকে হাসপাতাল কর্তৃপক্ষ ছুটি দিয়েছে। তা লন্ডন ক্লিনিক থেকে রাতে তারেক রহমানের বাসায় যাবেন বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তার বয়স ও স্বাস্থ্যের উপর বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গত 8 জানুয়ারি থেকে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। তিনি লিভার, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন। 2018 সালে 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। চলতি বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়া স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উনি সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন এবং মেডিকেল বোর্ড যেটি ওনার চিকিৎসকরা আছে ওনাদের তত্ত্বাবধানে থাকবেন। তবে এখানে মেইনলি প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের অধীনেই উনি চিকিৎসাধীন থাকবেন এবং এখানে যে ইউকের যে নিয়ম সেই নিয়ম মেনেই ওনার চিকিৎসা চলবে। রোগ কখন ভালো হবে এটা তো আর ডাক্তার আগে বলে দিতে পারে না। আবার আদৌ রোগ কতটুকু ইমপ্রুভ করবে সেটা আগে প্রেডিক্ট করা যায় না, আপনাকে বুঝতে হবে। এটি মেডিকেল সায়েন্সে এরকম কোনো আগেই বলে দেওয়া যেত তাহলে তো ভালোই হতো। যে ইনশাআল্লাহ আপনার যদি এভাবে অব্যাহত রাখে আমরা ওনার মানুষের দোয়া আল্লাহর অশেষ সহমতে আমরা ওনাকে দ্রুতই হয়তো দেশে ফেরত নিয়ে চলে যেতে পারি এবং সেই জন্য আল্লাহর কাছে দোয়া উনি এবং ওনার পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ম্যাডাম নিজে আপনাদেরকে যেমন ধন্যবাদ জানিয়েছেন, আপনাদের মাধ্যমে দেশবাসী এবং সকল মানুষের কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে, যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। বৃহস্পতিবার দিবাগত রাত 1:25 এই ভূমিকম্প অনুভূত হয়। জানা গেছে সিলেট, শেরপুর, ফেনী সহ দেশের আরও কয়েকটি জায়গায় ভূমিকম্প হয়েছে। তাৎক্ষণিক কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কথা জানা যায়নি। ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। এটি মাটির 112 কিলোমিটার গভীরে সংঘটিত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 5.1। এটির প্রভাবে মিয়ানমার, ভারতের কয়েকটি রাজ্য ও বাংলাদেশে কম্পন হয়। অব্যবস্থাপনা ও অতিরিক্ত যানবাহনের চাপে মহাখালী থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত প্রায় বেশিরভাগ সময় যানজট লেগে থাকে। ফলে দুর্ভোগ পোহাতে হয় ভিআইপি এলাকা হিসেবে পরিচিত গুলশান, বনানী, বারিধারা, ডিওএইচ ও ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা, যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় একদিকে যেমন সময় অপচয়, অন্যদিকে জ্বালানি খরচ বাড়ছে ভুক্তভোগীদের। হাসান বিশ্বাসের ক্যামেরায় ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। প্রায় 2 কোটি লোকের বসবাসের নগরী রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ততম সড়ক ঢাকা-ময়মনসিংহ সড়ক। এ সড়কের মহাখালী থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত প্রায় সময়ই যানজট লেগে থাকে। ভুক্তভোগীদের দাবি, ইচ্ছেমতো ইউটার্ন বন্ধ করে দেয়ায় যানজট বাড়ছে। এছাড়া কখনো কখনো সেতু ভবনের পাশের ইউটার্ন থেকে বনানী, কাকলী, বনানী কবরস্থান ও নৌবাহিনীর সদর দপ্তরের সামনের ইউটার্ন বন্ধ করে দেয়া, কবরস্থানের পাশের সড়ক ওয়ান ওয়ে করায় দীর্ঘপথ ঘুরে গন্তব্যে প্রবেশ করতে হয় বনানী, গুলশান, ডিওএইচএস, বারিধারা ও ক্যান্টনমেন্টের বাসিন্দাদের। ইউটার্ন নিতেছে এই কারণে সব একদিকে চাপটা পড়ে, এই কারণে জ্যাম হয়। এয়ারপোর্টে যাওয়ার জন্য টাইমটা লস হয়ে যায়, তারপরে গ্যাস তো মনে করে বেশি খায়। যত্রতত্র লোকাল বাস থামিয়ে যাত্রী উঠানামা করানো এবং ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের কারণেও যানজট সৃষ্টি হয়। আমার সামনে যে লোকটা আইলো উনি হাঁটা দিয়েছে, আমি হাঁটা দিলাম। ওভারব্রিজ দিয়ে গেলে আমি গাড়িটা হয়তো ধরতে পারতাম না, কিন্তু এখন তো আর ধরতেই পারবো না। আমি ভাবছি এখানে কিছু হয়েছে, এই জন্য আমরা দেখতে আসতে কি বিষয়টা কি। কিছু গাড়ি আছে থামাইয়া প্যাসেঞ্জার লাই
এই প্যাসেঞ্জার কারণেই লওয়ার কারণেই এইগুলো যানজট বেশি করে। যে জায়গায় মনে করেন যে 10 মিনিটে যাইতে পারবো ওই জায়গায় যদি 20 মিনিট লাগে তাহলে এটা তো কষ্টের কারণই। যানজটে অধৈর্য হয়ে উল্টো পথে চলতে গিয়ে অনেককে গুনতে হয় জরিমানা। হয়তো তারা নিয়ম করছে যে এখান থেকে উল্টোভাবে যাওয়া যাবে না, এই জন্য আটকেছে। হুন্ডার হচ্ছে 92 আপনার হচ্ছে 1000 টাকা সর্বপ্রথম মানে অপরাধের জন্য প্রথম অপরাধে 1000 টাকা প্রসিকিউশন দেওয়া হয়েছে। আর হচ্ছে জিপ গাড়িটা হচ্ছে 2500 টাকা। ভুক্তভোগীদের দাবি ইউটার্নগুলো খুলে দিলে যানজট কিছুটা লাঘবের পাশাপাশি সময় ও তেল খরচ সাশ্রয় হবে। কাটাগুলো থাকলে তো কাটাগুলো গাড়িগুলো জায়গা আপনার, এখন তো এই রাস্তায় চলতে হয় সব গাড়িগুলো, এর জন্য একটু জাম। যে একটু কি চলাচল এখানে 2 মিনিট চল দিলে যানজট কম হবে, ভালো হবে। মহাখালী থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত সড়কে ইউটার্নগুলো যখন খোলা থাকে তখন যান চলাচল এরকম স্বাভাবিক থাকে। যখনই ইউটার্নগুলো বন্ধ করে দেওয়া হয় সৃষ্টি হয় তীব্র যানজট আর দুর্ভোগ পোহাতে হয় এ সড়কে চলাচলকারীদের। গুলশান জোনের ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার মাহফুজুল ইসলাম বলেন, নিয়ম না মানার কারণে কখনো কখনো তীব্র যানজটের সৃষ্টি হয়, তখন বাধ্য হয়ে গাড়ির জট কমাতে ইউটার্ন বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, চালক, যাত্রী ও পথচারী সহ সকলের সহযোগিতা পেলে যানজট রোধ করা সহজ হবে। যে ইউটার্নগুলি আছে সেটা কিন্তু আমরা করিনি, সেটা কিন্তু এই রাস্তার প্ল্যানের মধ্যে আছে। সেই ইউটার্নগুলি আপনারা একটা দেখতে পাবেন যে নেভির সামনে ওখান থেকে একটা ইউটার্নের ব্যবস্থা আছে, আবার আমাদের আমতলির ওখানে একটা ইউটার্নের ব্যবস্থা আছে। এই ইউটার্নগুলি কিন্তু এই রাস্তার প্ল্যানের মধ্যে আছে। যারা এটা প্ল্যান করেছে তারা তো জেনে বুঝে এটা করেছে। আর আমি যদি যত্রতত্র এটা করতে যাই তাহলে আসলে ট্রাফিক কন্ট্রোল করা কঠিন আমার কাছে মনে হয়। তারপরেও আমরা এটা লুক আফটার করছি। যদি কোনো জায়গায় আমরা যদি ওই ধরনের এমার্জেন্সি দেখি বা কোনো জায়গায় মনে হয় যে এটা যৌক্তিক, তাহলে আমরা সেটা ওপেন করে দেবো, এতে আমাদের কোনো আপত্তি নাই। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30 থেকে ফেরি চলাচল সম্পূর্ণভাবে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আর এই ফেরি চলাচল বন্ধের কারণে ঘাটে ফেরি যানবাহন নিয়ে আটকে নোঙর করে আছে এবং দৌলতদিয়া ঘাট প্রান্ত এলাকায় জুড়ে যানবাহনের সারির সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ চালকরা এবং যানবাহন নিয়ে 3টি ফেরি নোঙর করে পদ্মায় আটকে আছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আলিম দেয়ান জানান, কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী ঢাকা সহ আশপাশের বিভিন্ন এলাকা ও উত্তরাঞ্চল। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছে প্রতিনিধি মাহমুদুর রহমান। উত্তরাঞ্চলের শীতের খবর জানাবেন মাহমুদুল। মাহমুদুল, সারা দেশে আজ শীতের তীব্রতা বেড়েছে, তো কেমন পরিস্থিতি দেখছেন রংপুরবাসী? শীতের তীব্রতা আর কতদিন থাকতে পারে আমাদের জানাবেন। তাবাসুম, ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে উত্তরাঞ্চলে বেশ কদিন ধরেই যে মাঘের যে হাড় কাঁপানো শীত সেটি কিন্তু অনুভব করছে এই অঞ্চলের মানুষ। তবে জানিয়ে রাখি যে আজকেও কিন্তু আমরা দেখেছি যে গত কদিনের তুলনায় আজকেও যে কাঙ্ক্ষিত সূর্যের দেখা সেটি কিন্তু সকাল থেকে মিলেনি। তবে রংপুর নগরীতে আমরা দেখেছি যে আসলে সাধারণ মানুষ, যারা কর্মজীবী মানুষ, তারা অনেকটাই কিন্তু কর্মহীন এবং আমরা দেখেছি যারা রিক্সা চালক, অটো রিক্সা চালক, যারা বিভিন্নভাবে আসলে ছোটো মোটো যে আসলে কর্মজীবী যে মানুষরা রয়েছে তারা কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়ে যায়। কারণ যখনই আসলে এই শীতের প্রকোপটা বাড়তে থাকে এই অঞ্চলের মানুষরা কিন্তু অনেকটাই কর্মহীন হয়ে পড়ে। এই কারণে কিন্তু তারা আসলে অনেকটাই হতাশায়ও কিন্তু তাদের যে জীবনযাপন সেটি কিন্তু পরিচালিত হয়। তবে সব মিলে যদি বলি যে রংপুরে এই মুহূর্তে যদি বলি যে রংপুর অঞ্চলের সবচাইতে উত্তরের যে জেলা পঞ্চগড়ে কিন্তু আজকে যে আবহাওয়া অফিস, রংপুর আবহাওয়া অফিস সেখানে তাপমাত্রা নির্ধারণ করেছে যে সেখানে 10 ডিগ্রির ঘরে কিন্তু আজকে তাপমাত্রা। তবে রংপুরে কিন্তু এই মুহূর্তে যে তাপমাত্রার কথা বলি তারা কিন্তু যেটি বলছেন যে এখনও 12 ডিগ্রির ওপরে কিন্তু তাপমাত্রা রয়েছে রংপুরে। তবে সব মিলে যদি বলি যে রংপুর অঞ্চলে যখনই এই যে শীতের প্রকোপ বাড়তে থাকে ততই কিন্তু ছিন্নমূল মানুষের জনজীবনে কিন্তু অনেকটাই কষ্ট নেমে আসে এবং বিশেষ করে আমরা দেখেছি যে তিস্তা চর বেষ্টিত নিম্নাঞ্চলগুলো সহ অন্যান্য যে অঞ্চলগুলোতে আমরা দেখেছি সেখানে শীত নিবারণের পর্যাপ্ত গরম কাপড়ের কিন্তু এখনও অভাব রয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু আসলে বিতরণ চলছে সেটি কিন্তু অনেকটাই সামান্যতম বলা যায়। কারণ যে পরিমাণ প্রয়োজন গরম কাপড় সেটি কিন্তু আসলে পাচ্ছে
পাচ্ছে না ছিন্নমূলের মানুষরা, এমনটা কিন্তু দাবি করছেন। তবে তাবাসসুম, উত্তরাঞ্চলে কিন্তু যে শীতের প্রকোপ ততই বাড়ছে, ততই কিন্তু আমরা হাসপাতালগুলোতে কিন্তু রুগীদের যে একটা বাড়তি চাপ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে কিন্তু অনেকেই হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছেন এবং বিশেষ করে বয়োজ্যেষ্ঠ শিশুরাও কিন্তু সেখানে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এই ছিল তাবাসসুম আজকের রংপুর থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে শীতের তীব্রতার সবশেষ খবর জানাচ্ছিল আমাদের সহকর্মী মাহমুদুর রহমান। শিক্ষক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পর্যাপ্ত ক্লাসরুম সংকট থাকায় শিক্ষা কার্যক্রম চলছে জোড়াতালি দিয়ে। দ্রুত এসব সমস্যার সমাধান চায় শিক্ষার্থী, অভিভাবক সহ সকলেই। শীঘ্রই বিদ্যালয়টির সমস্যাগুলো সমাধানের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কোমল। ভোলা সদরের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয় 1928 সালে। প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে চলে আসলেও বর্তমানে নানা সমস্যায় জর্জরিত বিদ্যালয়টি। শিক্ষক সংকট, পুরাতন জরাজীর্ণ ভবন ভেঙে পড়ার আশঙ্কার মাঝেই চলছে শিক্ষা কার্যক্রম। নতুন ভবন হওয়ার কথা থাকলেও অজানা কারণেই তা বন্ধ। পাঠদানের স্থান কম হওয়ায় স্বল্প স্থানে গাদাগাদি করেই বসছে শিক্ষার্থীরা। শীতকালে তা নিয়ে আপত্তি না থাকলেও গ্রীষ্মে মনোযোগ ধরে রাখাই কঠিন শিক্ষার্থীদের জন্য। এছাড়া অপরিচ্ছন্ন টয়লেট, সুপেয় পানির ব্যবস্থার সংকট ছাড়াও রয়েছে অভিভাবকদের বসার জায়গার অভাব। দ্রুত এসব সমস্যার সমাধান চায় শিক্ষার্থী, অভিভাবকরা। আমাদের ওয়াশরুমের অবস্থা ভালো না, আমরা ওয়াশরুমে যেতে পারি না, একটা বেঞ্চে গাতাগাতি করে অনেকজন বসতে হয়। আমাদের স্কুলে শিক্ষকরা অনেক কম, আমাদের স্কুলে শিক্ষক প্রয়োজন। প্রথমে দরজা আটকাতে খুবই ভয় লাগে, আর আটকানো যায় না, আটকালে খোলাও যায় না। স্কুলের যে বর্তমান যে বেহাল দশা, কোনো শিক্ষক নেই, শিক্ষকের খুবই স্বল্পতা রয়েছে। টয়লেটের অবস্থা খারাপ, তারপরে এক বেঞ্চে 4-5 জন করে বসে। আমাদের ক্লাসরুম সংকটে ভুগছি আমরা এবং শিক্ষক সংকটে ভুগছি। শিক্ষক ও জনবল সংকটের কথা স্বীকার করে প্রধান শিক্ষক জানান, স্বল্প শিক্ষক দিয়েই কোনো রকমে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। একাডেমিক কার্যক্রমকে ভালোভাবে সুসম্পন্ন করার জন্য শিক্ষক অনিবার্য। সাথে সাথে মেয়েদের বসার ব্যবস্থা করতে হবে এবং ওয়াশরুমের ব্যবস্থা করতে হবে। এই তিনটা করলেই পরে আমার মনে হয় যে আমাদের সমস্যাগুলো অনেকটাই সমাধান হয়ে যাবে। ভবন ও শিক্ষক সংকট সহ সকল বিষয় নিষ্পত্তি করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্কুল সভাপতি ও জেলা প্রশাসক। এই সমস্যা থেকে সমাধানের জন্য আমরা সরকারকে চিঠি লিখব এবং আরো শিক্ষক দেওয়ার জন্য। আর আমি নিজে চেষ্টা করছি শিক্ষকদের উদ্বুদ্ধ করে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে শিক্ষার মানটাকে বজায় রাখার জন্য। সকল সমস্যা সমাধান করে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণের। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে জানাবো নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর। সিলেট থেকে দৈনন্দিন পণ্যের বাজার দর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, এক সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে সারা দেশের মতো সিলেটের নিত্য প্রয়োজনীয় বাজারেও কিন্তু এখনও কিছুটা স্বস্তি ফিরে আসেনি, কিন্তু শীতকালীন সবজি বাজারে আসায় কিন্তু সবজির বাজারে স্বস্তি ফিরে এসেছে। আমরা অবস্থান করছি মদিনা মার্কেট সবজির বাজারে। আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, শীতকালে কিন্তু সবজির বাজার কিছুটা স্বস্তি ফিরে আসে এবং এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবং মাঘের শুরু থেকেই কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু দোকানে শীতকালীন সবজির পসরা সাজিয়ে বসেছেন এবং প্রতিটি সবজির দামে কিন্তু এখন যারা সাধারণ ক্রেতা রয়েছেন তাদের লাগালের ভিতরে চলে এসেছে। তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরে এলেও মাছ, মাংস, তেল ও চালের চড়া বাজার কিন্তু ভোগাচ্ছে সাধারণ মানুষকে। আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে প্রতিটি সবজি কিন্তু যারা সাধারণ ক্রেতা রয়েছেন তাদের এখন ক্রয় ক্ষমতার ভিতরে চলে এসেছে। ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসলেও কিন্তু যারা সাধারণ ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদেরকে কাছে কিন্তু আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে এখনও কিন্তু সিন্ডিকেট রয়ে গেছে এবং ক্রেতা এবং বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন। কারণ ক্রেতারা অভিযোগ করছেন নিয়মিত বাজার মনিটরিং না থাকার কারণে কিন্তু
যারা বিক্রেতা রয়েছেন তারা ইচ্ছে মতো দাম বৃদ্ধি করছেন, কিন্তু বিক্রেতা যারা রয়েছেন তারাও কিন্তু মনিটরিং করার দাবি জানিয়েছেন। তারা বলছেন যে মনিটরিং করলে কিন্তু সিন্ডিকেট ভাঙবে এবং তারা অল্প দামে মাল কিনতে পারবেন এবং বেশি দামে তারা বিক্রি করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আসলে এই ছিল সিলেট থেকে বাজারের সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। তাবাসসুম। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে দৈনন্দিন পণ্যের বাজার দর জানাচ্ছিল আমাদের প্রতিনিধি মৃণাল কান্তি দাস। দর্শক, এবার জানাবো রাজধানীর বাইরের সাথে রাজধানীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের পার্থক্য। রাজধানীতে দৈনন্দিন পণ্যের বাজার দর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM তানভীর। তানভীর, ঢাকায় সবজির বাজারে এক সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজারে। এই মুহূর্তে অবস্থান করছি সবজি বাজারে। সবজি বাজার দিয়ে শুরু করতে চাই। সব ধরনের সবজির দাম কম আছে। বেগুনের দাম 60 টাকা কেজি, এছাড়া সিম প্রকারভেদে 20 থেকে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া আলুর দাম গত সপ্তাহে 35 থেকে 40 টাকা বিক্রি হলেও এই সপ্তাহে কিন্তু 25 থেকে 30 টাকা দরে বিক্রি হচ্ছে। আরও বিস্তারিত আমরা একটু জানার চেষ্টা করব একজন সবজি বিক্রেতার কাছ থেকে। কোন ধরনের সবজির দাম কেমন আমাদের একটু বলুন। জি, সব সবজিরই মোটামুটি এখন শীতের সবজি সবই আসছে বাজারে, সবই দাম যেরকম আলু দাম আপনার 25 থেকে 20 টাকা কেজি, তারপরে টমেটো 30 থেকে 35 টাকার ভিতরে চলতেছে, সিম 40 থেকে 20 টাকা এর ভিতরে আছে। আপনার এবারে শীতের সবজি সব কিছু আসছে। এরকম কিছু কিছু জিনিসের সবজি দাম কম, যেগুলো গরমের সবজি পটল, বরবটি, ঢেঁড়স এগুলো নাই, এগুলোর দাম একটু বেশি, এগুলো 70 থেকে 80 টাকা কেজি বিক্রি হতেছে। তারপরে মটরশুঁটি 100 টাকা, শসা 25 টাকা 30 টাকা। এবারে শীতের সবজি আপনার ফুলকপি, লাউ এগুলো আপনার লাউ একটা 50 টাকা পিস, ফুলকপি 15 টাকা 10 টাকা পিস। এবারে সব সবজিরই আসছে বর্তমান বাজারে সবজির দাম কমছে, আরও কমবো আরও আর কি আশা করি। তাবাসসুম, আপনি যেমনটি শুনছিলেন যে সব ধরনের সবজির দাম প্রায় কমই আছে বাজারে অন্যান্য জিনিসপত্রের তুলনায়। তবে সবচেয়ে দাম বেশি এই মুহূর্তে যেটি মানুষের খুবই প্রয়োজনীয় ভাত খেতে হলে যে উপকরণটির দরকার চালের দাম আবারও সপ্তাহের ব্যবধানে 2 থেকে 10 টাকা বেড়েছে। নাজিরশাল চাল যেটি বলা হয় সেটি 90 টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য চাল 80 থেকে 82 টাকা এবং মোটা চাল 65 থেকে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া প্রায় সব ধরনের সবজির দাম কম আছে। মুরগির দাম যদি আমরা বলি, মুরগির দাম আগে সোনালী মুরগি 380 টাকা পর্যন্ত উঠেছিল, কিন্তু সেটি এখন 330 থেকে 40 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া অপরিবর্তিত রয়েছে অন্যান্য নিত্যপণ্যের দাম। এই ছিল রাজধানী বাজারের সর্বশেষ পরিস্থিতি। তাবাসসুম। তানভীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী কারওয়ান বাজার থেকে বাজার দরের সর্বশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী SM তানভীর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাষ্ট্র কাঠামো বদলালেও নদী বেষ্টিত দক্ষিণাঞ্চলে ফেরি বা খেয়া পারাপারে দৃশ্যমান অনিয়মে হয়নি কোনো সংস্কার। জিম্মিদশা থেকে মুক্তি হতে চায় নদীর পাড়ের মানুষ। বরিশালের লাহারহাট ফেরিঘাট ও শায়েস্তাবাদের খেয়াঘাট ঘুরে আসাদ চৌধুরী ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। নদী বিধৌত দক্ষিণের জনপদ বরিশাল। নানা উন্নয়ন হলেও বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলার সাথে সড়ক পথে একমাত্র মাধ্যম লাহারহাট ফেরি, যেখানে পরিবহন পারাপারে অনিয়মই যেন নিয়ম। ফেরি পারাপার ভাড়া, টার্মিনাল চার্জ কোনো কিছুতেই মানা হচ্ছে না সরকারি নিয়ম। মূল্য তালিকা থাকলেও মানছে না ঘাট কর্তৃপক্ষ। গণমাধ্যমে একাধিকবার এ নিয়ে কথা হলেও হয়নি সংস্কার। আমার কোনো বাড়তি কোনো টাকা নেই, আমার মুড়ি বই আছে, আমার যে টাকাটা ওটা মুড়ি বইতে আমার এই সম্পূর্ণ আমি ক্যাশ হিসাব করে আনি ডেলি। একই চিত্র উপজেলার মেহেন্দিগঞ্জ, হিজলা ও শায়েস্তাবাদ নদী পারাপারের সংযোগ স্থানে। খেয়ায় পারাপারে এখনো কাটেনি জিম্মি দশা। সরকার যে নির্ধারিত করে দিয়েছে 15 টাকা জন প্রতি, আমরা সেই অনুযায়ী নিচ্ছি। দেশ সংস্কারের পাশাপাশি সকল সিন্ডিকেট ভেঙে দেবে ছাত্র জনতার নতুন বাংলাদেশ, এমন প্রত্যাশা এ অঞ্চলের মানুষদের। এখানে চার্টের দেওয়া আছে 30 টাকা, কিন্তু আমাদের কাছ থেকে 40 টাকা 50 টাকা করে নেওয়া হয়। কাগজে লেখা আছে 2040 টাকা, নেয় 2100 টাকা, আবার 200 টাকা বেশি নেয়, ওই জায়গা কোনো রিসিপ্ট দেয় না। সংস্কার হলো গোড়া দিয়ে করতে হবে।
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নিলেই বিভিন্ন সমস্যা দূর করা সম্ভব বলে মনে করেন প্রবীণ এই রাজনীতিবিদ। জনগণের ভোটে নির্বাচিত সরকার, জনগণের সরকার, সংবিধানে এই কথাটি বারবার আছে। বরিশাল মেট্রোর ইউনিয়নগুলোতেও শৃঙ্খলা ফেরাতে কাজ করার আশ্বাস দিলেন পুলিশ কমিশনার। উপজেলার মধ্যে যেগুলো আছে, যে আমাদের এরিয়াগুলো আছে, সেগুলোতেও আমরা অভিযান চালাবো এবং সেগুলো আমরা এই শহরে যেরকম শৃঙ্খলা এসে সেখানেও শৃঙ্খলা নিয়ে আসব। নদীবেষ্টিত এই অঞ্চলে ফেরি বা খেয়া পারাপারে এখনও মুক্তি মেলেনি সাধারণ যাত্রীদের। দেশ সংস্কার হলেও এর কোনো প্রভাব পড়েনি এ অঞ্চলে। তাই সকল অনিয়ম আর অপরাধ দূর করে নদীপথ হবে নিরাপদ, এটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। এবার গ্রাম বাংলার খবর। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, খুনের বিচার সরি বললেই হয় না, বৈষম্য বিরোধী আন্দোলনে প্রত্যেকটা খুনের বিচার হতে হবে, এটাই ন্যায় বিচারের দাবি। বৃহস্পতিবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ চত্বরের পাশে আয়োজিত পথসভায় তিনি সব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, যে কারণে জুলাই আন্দোলনে জীবন দিয়েছে সেই লক্ষ্য অর্জিত না হওয়ায় পর্যাপ্ত লড়াই অব্যাহত থাকবে। রাজনীতি যারা করেন তাদের কাছে বিনীত অনুরোধ জানান, শহীদদের প্রতি যেন সম্মান দেখানো হয়। 10 কিংবা 13 জনের নাম ধরে বললেন, এদেরকে যেখানে পাওয়া যাবে ওই জায়গায় এদেরকে খুন করতে হবে, কারণ এদের হাত নিরীহ মানুষের রক্তে লাল, এরা মানুষ খুন করেছে। সুতরাং যে খুন হয়েছে তার ব্যাপার আমি মাফ করে দিতে পারবো না। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ভারত লুটেরা দেশদ্রোহীদের আশ্রয় দিয়েছে। আশ্রয়কারীরা এদেশে বহু হত্যাকাণ্ড ও লুটপাট করেছিলেন। বিচারের জন্য এদেশের জনগণ তাদের ফেরত চায়। বৃহস্পতিবার কুমিল্লা 14 গ্রামের কাপৈত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এই কথা বলেন। বিশেষ মুফাসসির হিসেবে আলোচনা রাখেন ডক্টর মাওলানা সাদিকুর রহমান আজহারি ও মাওলানা মুফতি লোকমান হোসেন। এ সময় 14 গ্রাম উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা এই লড়াইকে নিজেদের জন্য অপরিহার্যভাবে গ্রহণ করেছিলাম, তার ফলশ্রুতি আজকের ফকফকা রাস্তা, এই বিশাল সমাবেশ এবং আমরা আজকে স্বাধীন, ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক সমন্বয়ক ও সাংবাদিকের ওপর হামলার দায়ে 84 শিক্ষার্থীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি আরও জানান, গত জুলাই মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এ সময় কর্তব্যরত সাংবাদিক মোহাম্মদ শাহ রিয়াজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির ওপর হামলা চালায় 24 শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পৃথক দুইটি ঘটনায় অভিযুক্ত 84 শিক্ষার্থীকে বহিষ্কারের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রাফির ওপর হামলার ঘটনায় 73 এবং বাকি 11 জনকে সাংবাদিক শাহ রিয়াজের ওপর হামলার ঘটনায় বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। মাইজ ভান্ডারী তরিকার প্রবর্তক হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ এর 119তম বার্ষিক ওরস উপলক্ষে প্রতি বছরের ন্যায় তার মাজারের রওজায় গিলাপ চড়ানো, দোয়া ও মোনাজাতের মাধ্যমে ওরস শরীফের আনুষ্ঠানিকতা সূচিত করেন গাউসিয়া আহমদিয়া মজলিসের মোন্তাজেম আলহাজ শাহ সুফি ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজ ভান্ডারী। আজ ওরসের প্রধান দিবস শুক্রবার দিবাগত রাত 12টা 1 মিনিটে গাউসিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি শৃঙ্খলা কল্যাণ ও মুক্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আখিরি মোনাজাত পরিচালনা করবেন মোন্তাজেম আলহাজ শাহ সুফি ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজ ভান্ডারী। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী পেশার সমস্ত ভেদাভেদ ভুলে আত্মিক শুদ্ধি ও শান্তি প্রত্যাশী দেশ বিদেশের লক্ষ লক্ষ আশেক ভক্তর প্রতি বছর মাইজ ভান্ডার শরীফের সর্বপ্রধান ও সর্ববৃহৎ এই ওরস শরীফকে উপলক্ষ করে সমবেত হবে।
গাজীপুরের কাপাসিয়ায় গরিব অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বরাদ্দকৃত শীতবস্ত্র তরগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিতরণ করা হয়। তরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ ব্যাপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুজ্জামান ব্যাপারী। এ সময় সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা লোকমান হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। ফরিদপুরের ভাঙ্গায় ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সন্ধ্যা নামতেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গ্রামীণ জনপদ, গ্রামীণ সড়ক এবং ফসলের মাঠ। মহাসড়কগুলোতে কুয়াশার কারণে দূরের কোনো কিছু দৃষ্টিগোচর না হওয়ায় যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে এবং ধীর গতিতে। এই শৈত্যপ্রবাহে কৃষক ও দিনমজুর শ্রেণীর মানুষেরা পড়েছেন বেশি বিপাকে। গত 2 দিন ধরে সূর্যের দেখা না মেলায় তীব্র ঠান্ডায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সকালে ভাঙ্গা মাওয়া এক্সপ্রেস ওয়ে চলাচলকারী যানবাহন এবং ভাঙ্গা রেলওয়ে জংশন থেকে ট্রেনগুলো ঘন কুয়াশা ভেদ করে চলাচল করছে। গত 2 দিন ধরে সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট, লোকালয়। হিমেল বাতাসে জবুথবু অবস্থায় নিম্ন আয়ের মানুষজন। ঝিনাইদহে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো এলাকা। সকালে দেখা মেলেনি সূর্যে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশায়। সে সাথে হালকা হিমেল হাওয়ার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। শীতের প্রকোপে সবচেয়ে বেশি বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষ। গাজীপুরের কাপাসিয়ার রায়ত ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বেলাসী কোঠামণি বাজার সংলগ্ন মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংখ্যাগরিষ্ঠ কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে জেলার কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণের কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজু আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভলাকুট বাজার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নান। ভলাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি বরকতুল্লাহ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাচ্চু মিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি এ.কে.এম. খালেদ, নুরুল ইসলাম, ইব্রাহিম ভুইয়া, রেনু, আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হোসেন চকদার সহ আরও অনেকে। জনসভায় বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে যোগ দেয়। কুষ্টিয়ার মিরপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে মিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। মিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আশরাফুজ্জামান শাহিনের সভাপতিত্বে নির্বাহী সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলীর রব্বানা সহ মিরপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। এ সময় সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে দলের পক্ষে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দরা। সভায় মিরপুর উপজেলা 13টি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা বাজারে দলীয় প্রভাব খাটিয়ে বাজার কমিটি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাজার ব্যবসায়ীরা। এ নিয়ে বাজার ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাজার কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ ব্যবসায়ীদের নিয়ে সমাবেশ করেছেন। সংবাদ সম্মেলনে এ সময় আরো বক্তৃতা করেন
ভান্ডারা বাজার কমিটির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ, বাজার ভান্ডারা বাজার কমিটির নবগঠিত সভাপতি এস.এম. লতিফ ফেন্ডার, সাধারণ সম্পাদক হাজী অপু মোহাম্মদ আলমাস উদ্দিন, আফজাল মোল্লা, আব্দুর রহিম, হুমায়ুন কবির, আনোয়ার উদ্দিন সহ অন্যান্যরা। রাজুকের অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত প্লট মালিকদের প্লট না দেওয়া ও উত্তরা রাজুক অফিস স্থানান্তর আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার কয়েক হাজার মানুষের অংশগ্রহণে উত্তরা রাজুক জোনাল অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত প্লট মালিকরা বলেন, উত্তরায় ক্ষতিগ্রস্ত জমির অ্যাওয়ার্ড মালিকগণের ক্ষতিগ্রস্ত প্লট বরাদ্দ দিতে সংশ্লিষ্ট প্রতি দাবি জানান। এছাড়া নিকুঞ্জ, বৃহত্তর উত্তরা ও টঙ্গী শিল্প এলাকায় প্লট ও ফ্ল্যাট মালিকগণ কষ্ট লাঘবের জন্য উত্তরার জোনাল অফিস আদেশ বাতিল করার জোর দাবি তোলেন। এই আদেশ বাতিল না হলে পরবর্তীতে মহাসড়কে ঘেরাও সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন স্থানীয়রা।